এসেছি। পলাশের ওপর অন্যায় করা হয়েছে, আপনি সেটা বোঝেন তো? আমি বুঝতে পেরেছি আমি একটা ভুল করেছিলাম। আপনি তো আমাকে ডেকে বলেছিলেন আমার কুলফি বিক্রি বন্ধ করতে। আপনি কি জানেন এই ব্যবসায় আমার একমাত্র উপার্জনের পথ? হ্যাঁ পলাশ, আমি এখন বুঝতে পারছি। আমি খগেন আর নীলিমার মিথ্যে কথায় বিশ্বাস করে তোমাকে অন্যায়ভাবে দোষী করেছিলাম। গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়াটা কি ন্যায় সঙ্গত, মোরল বাবু? না না, একদমই না। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। তাহলে এবার আপনি কি করবেন মোরল কাকু? আমি আজকে গ্রামের সবাইকে জানিয়ে দেব যে পলাশ নির্দোষ। খগেন আর নীলিমার মিথ্যে অভিযোগ সবাইকে জানানো হবে। তাহলে আপনি পলাশকে আবার কুলফি বিক্রি করতে দেবেন? শুধু দিতে বলবো না, আমি নিজে পলাশের প্রথম ক্রেতা হব। মোড়লবাবু, আপনি সত্যি মহান। তোমাকে কষ্ট দিয়েছি পলাশ, কিন্তু এখন থেকে আমি তোমার পাশে থাকব। এবার সত্যি অন্যায়ের বিরুদ্ধে জয় হলো। ঈশ্বর সব দেখেন মোরল বাবু, আপনি ন্যায় করেছেন, আপনার আশীর্বাদ থাকবে। খগেন, নীলিমা, তোমাদের কিছু বলবার আছে? মোড়ল বাবু, আমরা তো কিছুই করিনি। হ্যাঁ মোরল বাবু, আপনার ভুল হচ্ছে। ভুল ভুল। পলাশকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলে, বুড়িকে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন বলছো কিছু করনি। গ্রামের সবার সামনে মিথ্যা বলে একেবারে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। গরিবের আশ্রয়দাতার পেটে লাথি মারতে তোদের লজ্জা হলো না? যথেষ্ট হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের ষড়যন্ত্র ক্ষমা হয় না। মোড়ল বাবু, আমাদের মাফ করে দিন। আমরা আর কখনো ভুল করব না। না, তোমাদের শাস্তি হবেই। গ্রামের সামনে মিথ্যে বলা, একজন পরিশ্রমী মানুষের জীবন ধ্বংস করবার চেষ্টা, আর বয়স্ক মানুষের প্রতি অন্যায়, এসবের জন্য শাস্তি হবেই। হ্যাঁ মোরল কাকু, শাস্তি না হলে ওরা আবার এমন করবে। খগেন, তুই আগামী 1 মাস গ্রামের সব দরিদ্র পরিবারকে নিজের খরচে খাবার দিবি। আর নীলিমা, তুমি বুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইবে, ওর যত্ন নেবে। হ্যাঁ মোড়ল বাবু। আমি আমি ক্ষমা চাইছি বুড়িমা। ক্ষমা চাইলে সব ভুলের মাপ হয় না, কিন্তু আমি চাই আমাদের গ্রাম ভালো থাকুক। যদি আবার কেউ গ্রামে এমন অন্যায় করবার চেষ্টা করে, আমি কঠোর ব্যবস্থা নেব। মোড়ল বাবু ঠিক কথা বলেছেন। মকরমুখ বালা 1 জোড়া, সীতাহার 2টা, কানের দুল 5 জোড়া। হ্যাঁ, সবে মিলে 10 ভরি গহনা। দিদি, ও দিদি, বলি খেতে আসবে না? কখন থেকে ভাত নিয়ে বসে আছি। আসছি ছোট বউ। ইস, খাবারের কি ছিরি! 3 বেলা তো নিরামিষ খেতে হয়, তার জন্য এত আদিক্ষেতা। তাড়াতাড়ি এসো, আমি আবার কাপড় নিয়ে ঘাটে যাব। ভাত বেড়ে রেখে যাও, আমি কাজ শেষ করে খাবো। তা কি কাজ করছো তুমি ঘরে বসে? এদিকে ভাত রেখে গেলে বিড়ালে খেয়ে ফেলবে যে। ননি, ও ননি, বড় গিন্নির ঘরে খাবারগুলো দিয়ে আয় তো মা। হয়েছে হয়েছে, আর আসতে হবে না। পরে নাম হবে বড় বউয়ের ঘরে গিয়ে খাবার খাইয়ে আসতে হয়। এখন না হয় একটু ঘরেই খেলে গিন্নিমা, বড়বাবু মারা গেছে কদিন হলো, এই সময় তোমার কোনো কাজ করা উচিত নয়। ইস, আমি বসে খাই আর তার দোহাই দিয়ে আমার সমস্ত সম্পত্তি কেড়ে নাও, তা হবে না বাপু। তোমার সম্পত্তিতে কেউ হাত দিবে না, তুমি নিশ্চিন্তে বাকি জীবনটা আরামায়েশ করে কাটাও। ছোট আর মেজো এই আগে সব দখল করবে রে ছুরি। অমলকে আমি হাড়ে হাড়ে চিনি, এ বাড়িতে আসবার পর থেকে আমার সম্পত্তির ওপর ওর চড়িয়েছে, সহজে কি আর ছাড়বে? সে চেষ্টা করেও কোনো লাভ হয়েছে? ওনারা হাজার চেষ্টা করেও তোমার কাছ থেকে 1 টাকা খোয়াতে পারেনি। তা এত সহজ নয়। এই সম্পত্তি আমার বাবার বাড়ি থেকে এনেছি, তা তোদের দিব কেন রে? তা
ওদের ছাড়া আর কাকে দিবে তুমি? ওনারা ছাড়া তোমার যে আর কেউ নেই। একটা ছেলে মেয়ে থাকলে তাকেও দিয়ে যেতে পারতে। এই বয়সে আর সন্তান লাগবে না, টাকাই আমার সন্তানের কাজ করবে। ঠিক আছে, পরের বার যখন অসুখ হয়ে পড়ে থাকবে তখন কিন্তু কেউ হাসপাতালে নিয়ে যাবে না। তোমার টাকাকে বলো তখন। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, টাকা দিলে যে কেউ সেবা শুশ্রূষা করবে, দেখিস। বেশ, তাই দেখবো। এবার নাস্তাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। বড় দিদির কথা শুনে একেবারে হাড় জ্বলে যায়। বলে আরো মেয়ের স্বামী তো মারা গেছে, তাই বলে কাজকর্ম রেখে বসে থাকতে তো দেখিনি বাবু। দিমাগ দিদি, দিমাগ। দিদির সব টাকার দিমাগ। বাপের বাড়ি থেকে কটা টাকা নিয়ে এসেছে তো, তাই দিমাগে মাটিতে পা পড়ে না। পড়বে পড়বে, যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিব তখন দেখবি ঠিক নিজে রেঁধে খাচ্ছে। আমি তো সেটাই বলেছিলাম, কিন্তু কর্তা তো না করলে। এখন সম্পর্ক খারাপ করলে যে এত এত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। সেজন্য তো কিছু বলি না, খালি চোখটা বুঝুক, তারপর তো সব আমাদেরই। মেজগিন্নি, ও মেজগিন্নি, বড় মাকে খাবার দিয়ে আসলাম। এখন আমি মালাদের বাড়িতে যাচ্ছি, ওদের বাড়িতে টেলিভিশন এনেছে, একটু দেখে আসি গিয়ে। শোনো শোনো, মেয়ের কথা শোনো। সারাদিন কাজ করে মরছি আর সে কিনা টেলিভিশন দেখতে যাবে। ওসব কিচ্ছু হবে না এখন। কাপড় ভেজানো আছে, ওগুলো ঘাটে নিয়ে যাও। কাপড়গুলো পরে কাচবো গিন্নিমা, আমি যাবো আর আসবো। একটু যেতে দাও না দিদি, ছোট মেয়ে, ওরও তো শখ করে একটু টেলিভিশন দেখতে। না শুভা, মেয়ে মানুষের এত ঘোরাফেরা করা ঠিক না। ঘরে বসে কাজ শিখুক। তা বাবলু কোথায় ছোট? সকাল থেকে তো ছেলেটার খোঁজ নেই, কোথায় আছে দেখেছিস? না দিদি, কোথায় যে গেল ছেলেটা, জ্বর নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে। আমি বলে ওকে একটু শোয়াতে পারি না। ছেলে মানুষ, একটু ঘোরাঘুরি তো করবেই ছোট। তুই গিয়ে নিয়ে আয় এখন। আমি যাই মা, বাবলুকে ধরে নিয়ে আসি। যা তবে, আমি এখানকার কাজগুলো সেরে ফেলি। না না বাপু, এ আর পারা যায় না। তুমি এখনই এর একটা হেস্তনেস্ত করো। বৌদি ঠিকই বলেছে দাদা, বড় বৌদির হাতে এত টাকা পয়সা, আর আমি একটা ব্যবসা করতে পারছি না টাকার অভাবে। আমি কি চেষ্টা কম করেছি বল? কতবার বৌদিকে গিয়ে বলেছি অন্তত একটা আমবাগান বিক্রি করে দিতে, কিন্তু সে কিছুতেই কিছু করবে না। ওর এক কথা বাপু, জমি চাষ করে যখন খেতে পাবে, জমি বিক্রি করে খেতে পারবে না। হ্যাঁ, তাই বা কম কিসের? বেচতে বেচতে তো নিজেদের সবকিছু শেষ করেছো। এখন ওনার সম্পত্তির দিকে হাত না বাড়ালে হয় না। শুনেছো শুনেছো, মেয়ের কথা শুনেছো? কিভাবে বড় দিদির হয়ে কথা বলছে। কাজের মেয়ে এমন কথা বললে কেমন লাগে বলতো ছোট? ওকে এতবার বোঝালাম দিদিকে বলে কটা গয়না নিয়ে দিতে, কিন্তু তিনি কিচ্ছু চাইবে না। হ্যাঁ রে ননি, তোর সাথে তো বড় বৌদির খুব ভাব। তুই বল না কটা গহনা দিতে, তাহলে তো আমার ব্যবসাটা দাঁড় করাতে পারতাম। সে আমি পারবো না বাবু, তোমার এত শখ থাকলে তুমি গিয়ে বলো। এই না না, তোকে আর বলতে হবে না। এইসব শুনে আবার অনাসৃষ্টি কাণ্ড ঘটায় নাকি কে জানে। তার চেয়ে এক কাজ করি, ছলে বলে কৌশলে দিদির সব সম্পত্তি হাতিয়ে নি। সেটাই বা করবে কিভাবে গিন্নি? আমার মাথায় যে কোনো বুদ্ধি আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে দাদা। কাল থেকে আমরা রান্না বান্না বন্ধ করে দিব। যদি দিদি আমাদের তার সম্পত্তির কিছুটা দেয়, তবেই আবার খাবার দিব। ওকে তুই চিনিস না ছোট, দরকার হলে না খেয়ে থাকবে, কিন্তু একটা পয়সা গলানো যাবে না। ও যখন বলেছে, একবারই বুদ্ধি প্রয়োগ করে দেখি বৌদি, যদি কোনো কাজ হয়। বেশ, আমিও একটু জিরিয়ে নিব কদিন। শুননি, কাল সকাল থেকে তুই তোদের বাড়ি থেকে খেয়ে আসবি, আর আমার জন্য কটা ভাত নিয়ে আসিস। বেশ, তুমি যখন বলছো নিয়ে আসবো খন। ধানি জমি, পুকুর, আম বাগান, সব দলিল তো আছে, কিন্তু কাঁঠাল বাগানের দলিলটা যে কোথায় রাখলাম। আহ, ওটা তো ট্রাঙ্কের ভিতরেই ছিল। ননি, অননিমা,
দেখে যা তো একটিবার। কি হলো খুড়ি, সকাল সকাল দলিলপত্র নিয়ে বসলে কেন? রাতে চোর ডাকাত এসেছিল নাকি? আলো মরণ, ঘরে চোর ডাকাত থাকতে বাইরে থেকে আসবে কেমন করে রে? সে কি, আমাদের বাড়িতে চোর বাস করে জানতাম না তো। না জানলে তোর মেজো বাবু আর ছোট বাবুকে দেখে আয়, তাহলেই বুঝতে পারবি। কি যে বলো খুড়ি, ওদের ওরকম স্বভাব নেই। কখনো কি দেখেছো কারো কোনো জিনিসে হাত দিতে? দিবে কেন? ওরা তো চেয়ে আছে আমার সম্পত্তির দিকে। কবে বড় বউ মরবে আর তার সব সম্পত্তি দু ভাইয়ে ভাগ করে নিবে, সেই ফোন দিয়ে আঁটছে। ওরা কি তোমার মরবার আশায় বসে থাকবে ভেবেছো? এর আগেই তোমার সব দখল করার ফোন দিয়ে এঁটেছে। সে কি কথা? কি ফোন দিয়ে আঁটলো রে ননি? শুনো তবে। ও, এই কথা। ওরা আমায় না খাইয়ে মারতে চায়, তবে আমিও কম জানি না। এবার ওদের সোজা করে আমি ছাড়বো। কি করবে গো শুনি? চুপ কর হতচ্ছাড়ি। তা তোকে বলবো কেন? তুই যা, আলমারির ভিতর থেকে বাক্সগুলো নিয়ে আয়, আর ওটার ভেতর দেখি কাগজটা আছে কিনা। স্বামী মরবার দুদিন হলো নি, এর মধ্যে আমার ভাত উঠে গেল। একেই বলে কপাল। কোন দোষে যে বাবা আমায় এখানে বিয়ে দিয়েছিল। মেজো, অমেজো, কোথায় গেলি তোরা? কি হয়েছে দিদি? এই সাত সকালে চেঁচামেচি শুরু করেছো কেন? চেঁচাবো না? কয়টা বাজে বলতো? এখনো ঘরে রান্না হয়নি কেন? আমার শরীর খারাপ, তাই আর রান্না চড়াইনি। তা মেজো বউয়ের কি হয়েছিল? নাকি তোরও অসুখ করেছিল মেজো? আমার কিছু হয়নি দিদি। একা একা তো সংসারটাকে অনেক দূর নিয়ে এসেছি দিদি। আমি আর পারবো না। কাল থেকে বাবলু আর ওর বাবাকে নিয়ে আমি নিজে রেঁধে খাবো। ও, বুঝেছি। আমাকে রেঁধে খাওয়াবে দেখে এত কারসাজ। বুঝলে, আমাদের তোমার সম্পত্তিগুলো লিখে দাও দিদি। আমরা তোমাকে সারা জীবন রেঁধে খাওয়াবো। বেশ, তোদের কথায় আমি রাজি, তবে আমারও একটি শর্ত আছে। কি শর্ত? বলো বলো দিদি। তোদের দুজনের একজনকে আমার সব সম্পত্তি লিখে দিব। যে আমায় সবচেয়ে বেশি আদর যত্ন করবি, সেই পাবে আমার সবকিছু। সত্যি বলছো দিদি? তুমি তোমার সবকিছু লিখে দিবে? হ্যাঁ রে, তোদের যে কোনো একজন পাবি, কিন্তু তার বিনিময়ে আমার সব কাজ করে দিতে হবে। দিব দিব দিব। তোমার এত এত সম্পত্তির ভাগ একা পাবো, তার বিনিময়ে কটা কাজ করতে পারবো না, তা কি হয়? বেশ, তবে তাই হোক। এক্ষুনি গিয়ে আমার খাবার নিয়ে এসো, যাও। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এটা কি করলি ছোট? দেখছিস না আমি রান্না করছি, তার উপর তুই কেন হাঁড়ি চাপালি উনুনে? তুমি সারাদিন রান্না করবে আর আমি বসে বসে দেখবো, তা হবে না। তোমার সময় শেষ দিদি, এবার আমি রান্না করব। আমার তরকারি এখনো হয়নি ছোট। এদিকে দিদি বসে আছে, তাকে খাবার দিতে হবে। আমি রান্নাঘরে আগে এসেছি দিদি। সেই সকালে রুটি সেঁকে গেলাম, তারপরে তুমি এসেছো, তাই তোমার রান্নাও পরে হবে। 2 দিনের মেয়ে আমাকে আইন শেখাতে এসেছে। তোর এত রান্না করার শখ থাকলে কর না, আলাদা গিয়ে কর। আমার কাছে এসে মরিস কেন? আলাদা রান্না করবো মানে? এই সংসারে তোমার যতটুকু অধিকার, আমারও তার সমান। তুমি এখানে রান্না করলে আমিও করব। ভুলে যাস না শুভা, আমি তোর বড়। এই সংসারে আমি আগে এসেছি, তাই আমি এখান থেকে আগে রান্না করে যাব, তারপরে তুই। না, আমি আগে রান্না করব। সেই সালে আমি এখানে এসে হাঁড়ি চাপিয়েছি, তখন থেকে চুলার ভাগ আমার। হাত দিলেই দেখ না চুলায়, চুল একেবারে ছিঁড়ে ফেলবো। কি এত বড় কথা? তুমি আমার চুলে হাত দেবে? দাঁড়াও, আমি এক্ষুনি কর্তার কাছে গিয়ে বলছি। আজ ওদের হলো, সকাল হতে না হতেই চেঁচামেচি শুরু করেছে। ওরা মানুষ নাকি অন্য কিছু? ননি, অননি, শুনে যা তো একটিবার।
রান্নাঘরে কি হয়েছে? কোন থেকে চেঁচামেচি শুনছি? তুমি দেখলে না গো এসে মেজো আর ছোট গিন্নির কি ঝগড়া, পারলে তো চুলোচুলি হয়ে যায়। তুই জায়ের ঝগড়া কি নিয়ে লাগলো রে? অন্যবার তো দুজন পালা করে আমার পিছনে লাগলো, এখন তবে ঝগড়া কেন? তোমার খাবার নিয়েই লেগেছে, কার আগে কে রান্না করে খাবার দিবে সে নিয়ে তর্ক করছিল। বেশ, তাহলে জায়গা মতো ওষুধ পড়েছে, দুই জায়ের মিল এতদিনে ভাঙবে। ভাঙবে কি গো, ভেঙে একেবারে খান খান হয়ে গেছে। ছোট বউ গেছে দাদাবাবুর কাছে বিচার নিয়ে, দেখি আজ তিনি কি বিচার করে। ওদের বিচার সালিশ করতে গিয়ে আমার আর খাওয়া হবে না রে। তুই যা তো, কটা ভাত ফুটিয়ে আমার জন্য নিয়ে আয়। ভাত তরকারি রান্নাই আছে, মেজগিন্নি ভাত রাঁধলে আর ছোট তরকারি বসিয়ে দিয়ে গেলে, তোমার জন্য সেখান থেকেই নিয়ে আসছি। বেশ বেশ, তাহলে যা তবে, আর যাওয়ার আগে জানলাটা দিয়ে যা, ওদিক দিয়ে বড্ড রোদ পড়ছে। না না বাপু, আমি আর এভাবে থাকতে পারবো না, তুমি আজই একটা বিহিত করো। ইস, তোমার সাথে থাকতে আমার বউই গেছে। ওগো শুনো, তুমি আমাকে আলাদা করে দাও, আমি আর এক সংসারে থাকবো না। কি হয়েছেটা কি খুলে বলবে তো আগে। আরে সকালবেলায় উঠে দুই যাই মিলেমিশে রান্না করতে গেলে এর মধ্যে কি এমন কথাবার্তা হলো যে তোমরা আলাদা থাকতে চাইছো? ওই রান্না নিয়েই তো যত কাণ্ড। দুপুরবেলা আমি কেবল রান্নাটা বেছি, এরই মধ্যে মহারানী কোথা থেকে এসে আমার হাঁড়িটা উনুন থেকে ছুঁড়ে ফেললো, বলে কিনা সে এখানে এসে রান্না করবে। এমন মিথ্যে কথা বলবে না দিদি, বিধাতা সইবে না। আমি খুব ভালোভাবেই তোমার হাঁড়িটা সরিয়েছি। তাছাড়া আমি যেখানে আগে রান্না করতে এসেছি, তুমি কি করে এসে সেখানে হাঁড়ি চাপালে? আমি তো তখন কাউকে দেখিনি রান্নাঘরে, তুই ছিলি না, ননি ছিল না, বুঝবো কিভাবে এখানে রান্না হচ্ছিল আগে? আমি সকালে নাস্তা তৈরি করে বড়দিদিকে খাইয়ে দিতে গিয়েছিলাম, আর সেই ফাঁকে তুমি রান্নাঘরে এসে সব এলোমেলো করে দিলে। সেজন্যই বলছি, আমাকে আলাদা করে দাও, ওই মুখোড়া মেয়ের সাথে আর থাকা যাবে না। এই চুপ করো গিন্নি, চুপ করো। এদের মধ্যে এরকম ঝগড়া ঝামেলা করলে মানুষ কি বলবে বলো দেখি। একসাথে যখন আছো মিলেমিশে থাকতে হবে, মানুষের মতো ঝগড়াঝাটি করলে কি হবে? আগেই ভালো ছিল দাদা, দুই বউয়ে একসাথে রান্না বান্না করতো। কেন যে আমি বড় বৌদির সম্পত্তির লোভ ওদেরকে দেখালাম কে জানে। দুজন যদি একসাথে বড় বৌদির সেবা শুশ্রূষা করতো সেও ভালো ছিল, কিন্তু তিনি তো আরেক খেলা লাগিয়ে দিলেন, বলে কিনা তার সব সম্পত্তি একজনকে দেবে। আরে বুঝলে না, এমন কথা বলে আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছে, পরে কেউ তার মন গলাতে পারলে না বলে কেটে পড়বে। তাই তো রে, এতক্ষণে আমি বুঝেছি দিদি আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এমন ফোন দিয়ে এঁটেছে। তবে আমিও কম জানি না, ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওই সম্পত্তি আমাকে নিতেই হবে। এক কাজ করলে কেমন হয় দাদা, বৌদিকে ঘুমের ওষুধ খাইয়ে সব সম্পত্তি নিয়ে নিলে কেমন হয়? খুব ভালো কথা বলেছো গো। একবার ওই দলিল পত্রগুলো আমরা নিতে পারলে তারপর উকিল ধরে আমাদের নামে লিখে নেবে। বেশ, তাই করো। খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেখো কোনো ফল পাওয়া যায় কিনা। তুমি যখন বলছো, আমি কালই বাজার থেকে ওষুধ নিয়ে আসবো। আর সাবধান, এই কথা যেন কেউ না জানে, জানাজানি হলে আর উপায় থাকবে না। কিসের ভয়? অসুস্থ হবার পর আমার কাজ বন্ধ হয়ে গেছে, দিন দিন সংসারেও টান পড়ছে, কোনোদিন খাবারটুকুও তুমি থামো তো, এসব কথা এখন ভাবতে হবে না তোমাকে। তুমি আগে সুস্থ হও, এখন আর কথা বলো না। সুস্থ যে কবে হব কে জানে, কত ওষুধপত্র খাচ্ছি, কই কাজের তো কিছুই হচ্ছে না। হবে হবে, তুমি ঘুমাও বুঝলে। বলছি, কিছু কথা ছিল তোমার সঙ্গে। বলো বউ, কি বলবে বলো। বলছি, ঘরে কিন্তু চাল ডাল সব ফুরিয়ে এলো। ওদিকে রাজু স্কুলের ফিসটাও তো বকেয়া রয়েছে। সেদিন স্কুল থেকে নোটিশ না কি যেন পাঠিয়েছে। সবই তো বুঝলাম বউ, কিন্তু আমি কি করব বলো তো। দেখছই তো,
4 দিন ধরে কেমন এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। এর মধ্যে যে মাছ ধরতে বেরুবো সেও পারছি না। আর মাছ না ধরতে পারলে বাজারে বেচবো কি? দেখো না, অন্য কোনো কাজ করা যায় নাকি? আমরা হলাম জেলে মানুষ, মাছ ধরা ছাড়া আর কিছুই করতে পারি না বউ। তাহলে এখন কি করবে গো? 2 দিন পর চাল ডাল সব শেষ হয়ে গেলে তো আমাদের না খেয়ে থাকতে হবে গো। আমরা দুটো তো না হয় না খেয়ে থাকলুম, কিন্তু মা আর রাজুকে কি খেতে দেবো গো? ও অতীশদা, বাড়ি আছো নাকি? কে? কেডা আমাকে ডাকে? আমি কুবের ভায়া। আরে কুবের যে, বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার ভায়া, আজকে হঠাৎ আমার বাড়িতে আসলে? কিছু খবর আছে নাকি? খবর তো একটা আছে ভায়া, সেই জন্যই তো তোমার কাছে আসলাম। কি খবর ভায়া, কও দেখি। পাড়ার হরেনকে তো তুমি চেনোই। ওরা একদল আজকে রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যেতে চায়। তা আমারে বলল কি আমার সঙ্গে আরো কেউ যাবে নাকি। আমি তোমার কথা বললাম। ওরা বলল আমি যেন তোমারে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তাই জন্যই এলাম তোমার কাছে। এবার তুমি বলো দেখি ভায়া, যাবে কি আমাদের সাথে? আমি তো রাজি ভায়া, তা কখন যেতে হবে? সন্ধ্যার পরই বের হওয়ার কথা। আচ্ছা, তুমি তাহলে সন্ধ্যার পর আমার বাড়িতে এসো ভায়া, দুজন মিলেই বের হব, কেমন? হ্যাঁ, সেই ভালো হবে। তুমি তাহলে জাল নিয়ে রেডি থেকো, কেমন? আচ্ছা, তাহলে সেই কথাই রইলো ভায়া। আচ্ছা, বেশ। হ্যাঁ গো, এই বর্ষার রাতের বেলা মাছ ধরতে যাবে? তাছাড়া আর কোনো পথ খোলা নেই গিন্নি, তুমি চিন্তা করো না। আমরা জেলে মানুষ, ছোটবেলা থেকেই নদীর সাথে আমাদের সম্পর্ক। কাজেই এই রাতে জলদেবী আমাদের কোনো ক্ষতি করবে না, দেখো। ও অতীশ ভাইয়া, বেরিয়ে এসো। ও গিন্নি ওঠো, কুবের এসেছে, আমায় এখনই বেরুতে হবে। তুমি দরজাখানা লাগিয়ে দাও, বুঝলে? আমার আস্তে আস্তে সেই ভোর হয়ে যাবে। দেখে শুনে যাবে, বুঝলে? একই বর্ষাকাল চলছে, তার উপর এমন ঘুটঘুটে অন্ধকার। কোথায় সাপ খোপ বসে থাকে কে জানে। পনেরো মিনিট পর অতীশরা যখন ঘাটে এলো, তখন সেখানে আগে থেকেই দুটো নৌকা অপেক্ষা করছিল ওদের জন্য। অতীশরা অতীশরা আর দেরি করলো না, ঝটপট উঠে পড়লো নৌকায়। নৌকা ছাড়লো সঙ্গে সঙ্গেই। বর্ষার ভারী বর্ষণে উত্তাল হয়েছে পদ্মা নদী। পদ্মার সেই ভরা যৌবনের মাঝেই মোচার খোলার মতো দুলছে অতীশদের নৌকা। পদ্মার একেবারে মাঝে এসে থামলো নৌকা। অতীশ জাল ফেললো নদীতে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমবার জালে কিছুই পেল না সে। দ্বিতীয়বার জাল ফেলতেই জালে উঠলো একটা ইলিশ। হ্যারিকেনের নিভু নিভু আলোয় অতীশ দেখলো ওর জালে ধরা পড়েছে বেশ কয়েকটা মাছ, যাদের মধ্যে উঠেছে লেজ বড় একটা লাল পাঙ্গাস মাছ। ইতিমধ্যে আকাশে আবার কালো কালো মেঘ জড়ো হচ্ছে দেখে সে রাতে আর মাছ ধরলো না ওরা। সকালেই ফিরে এলো বাড়িতে। এই মাছ নেবেন, মাছ, পদ্মার বড় বড় ইলিশ মাছ আছে। অতীশ, তোর জালে যত মাছ ধরা পড়েছে সবগুলো আমাকে দিয়ে দে। আচ্ছা কর্তা। হ্যাঁ গো, মাছ পেয়েছো কিছু? পেয়েছি মানে, অনেকগুলো মাছ পেয়েছি। কই কই, দেখি দেখি। এই নাও। এই টাকাগুলো কিসের টাকা রাজুর আব্বা? আজকের মাছ বিক্রির টাকা বউ।
সব মাছ বিক্রি হয়ে গেছে? বউ, এই মাছটা বাজারে বেচবো না, ভাবছি একে উঠানে চাষ করব। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি বুঝলে। দেখো দেখো মাছটা কেমন লাল টুকটুকে। আমার মনে হয় এই মাছটার পেটে অনেক ডিম আছে বুঝলে। 2-3 দিনের মধ্যেই হয়তো ডিম ছাড়বে। আমারও তো এমনটাই মনে হচ্ছে গিন্নি। তাহলে আর বলছি কি, তুমি বরং আজকেই উঠোনে একটা ছোট পুকুর বানিয়ে ফেলো বুঝলে। আচ্ছা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। সেদিনই অতীশ উঠোনের মাঝে খানিকটা মাটি খুঁড়ে একটা ছোট্ট পুকুর বানিয়ে তাতে মাছটা ছেড়ে দিল। মাছটাও নতুন পুকুরে বেশ মনের আনন্দে সাঁতার কাটতে লাগলো। বিজয়া আর রাজু দুজনেই মাছটার বেশ ভালো করে দেখভাল করতে লাগলো। এর কিছুদিন পরের কথা, একদিন সকালে অতীশ ঘুম থেকে উঠে দেখলো উঠোনের সেই পুকুরে সেই লেজ বড় লাল পাঙ্গাস মাছটার সাথে পুকুরের পানিতে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো লাল পাঙ্গাস মাছের ছানা। খুশিতে আটখানা হয়ে গেল অতীশ। বিজয়াও এই দৃশ্য দেখে বলল, দেখলে তো, ভালো কাজ করলে ওপরওয়ালাও তার সঙ্গে ভালো কিছুই করে। এরপর আর অতীশদের পরিবারে অভাব দেখা দেয়নি কখনো। অতীশকেও আর মাছ ধরতে যেতে হয়নি। সেই লেজ বড় পাঙ্গাস মাছের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে আবার বাচ্চা দিতে লাগলো। অতীশও সেই মাছগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা পেত। তা দিয়েই ভালো মতো সংসার চলে যেত ওদের। বলি ও গিন্নি, এক গ্লাস জল দাও না গো। আমি যে আর উঠে যেতে পারছি না ঠান্ডায়, গোটা গা যে শীতে কাঁপছে। তাই বুঝি? আর আমার বুঝি খুব গরম করছে। দেখতে পাচ্ছ চাদর গায়ে দিয়ে বসে আছি, তা তো আমার শরীর থেকে ঠান্ডা যাচ্ছে না। শীত এত পড়েছে, বাপ রে বাপ। সত্যি গিন্নি, আমাদের এই উত্তর পাড়াতে শীতটা যেন একটু বেশি, কিন্তু এত শীত করছে কেন বলো তো? এই সমস্যাটা কি আজকের? আমরা তো কবে থেকেই দেখে আসছি এই শীতকাল এলেই আমাদের এই উত্তর পাড়ায় প্রচন্ড ঠান্ডা পড়ে। আগে আমাদের কিছু মনে হতো না, কিন্তু যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, ততই ঠান্ডাটা বেশি বেশি করে করছে। ঠিক বলেছ, কবে যে এই শীতের হাত থেকে মুক্তি পাবো? আরে শীতের হাত থেকে মুক্তি পেয়ে তুমি করবেটা কি? আবার তো সেই বিটকেল গরম এসে পড়লে ওই সারাক্ষণ বসে বসে শুধু ঘামতে হবে। সমস্যা সমস্যা, মাঝে মাঝে মনে হয় পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে চাঁদে গিয়ে থাকি, তবে যদি এই সমস্যা থেকে একটু মুক্তি পাই। কোথাও গিয়ে সমস্যা থেকে মুক্তি পাবে না। একটা কাজ করলে হয়, ওই শীতকাল এলে উত্তর পাড়া ছেড়ে দক্ষিণ পাড়ায় কারো বাড়িতে বসবাস করতে হবে, তবে যদি সুরাহা হয়। কিন্তু এই যুগে কে তার বাড়িতে থাকতে দেবে বলো দেখি? যদি আমরা সময় থাকতে দক্ষিণ পাড়াতে নিজেদের একটা ঘর তৈরি করে চলে আসতাম, তাহলে এই বুড়ো বয়সে এতটা ভোগান্তি হতো না। এখন আর সেসব ভেবে লাভ নেই। এখন এই বসে বসে শীতে কাঁপা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। যাই হোক, তুমি আমাকে কি জল খাওয়াবে না? জল সব বরফ হয়ে গেছে, শীতের রাতে জল খেতে হবে না আর। ওর তুমি বসে থাকো, আমি নিজে নিয়েই জল খেয়ে আসি। ওরে বাবা রে, মরে গেলাম রে! গিন্নি আমাকে বাঁচাও, আমার গায়ের উপর জল উঠে পড়ে গেছে। ওরে বাবা, কি শীত করছে গো গিন্নি! আরে, এক গ্লাস জল নিতে গিয়ে তুমি গোটা জলের বালতিটাতেই উল্টে পড়ে আছো। কি সর্বনাশ! এই শীতের সময় তুমি পাগল হয়ে গেলে কেন এই রকম? গিন্নি, ইচ্ছে করে করিনি। এখন তুমি জ্ঞান না দিয়ে আমাকে টেনে তোলো এখান থেকে। আমার হাত পাগুলো যে ঠান্ডা হয়ে জমে যাচ্ছে, খুব শীত করছে আমার, তাড়াতাড়ি তোলো। যাই বলো গিন্নি, আমাদের বাড়িটা এমন জায়গায় আছে, না শীত আর না গরম। ছোটবেলাকার কথা আজকে খুব মনে পড়ছে। ছোটবেলার কথা মনে পড়ছে কেন এই শীতের সময়? ছোটবেলায় তোমরা কি করতে? কি করতাম না সেটা বলো। হ্যাঁ, পিকনিক করতাম, ঘুড়ি ওড়াতাম, মাঠ থেকে ধান উঠলে সেখানে খেলা করতাম, ধানের শীষ কুড়িয়ে বিক্রি করে বেড়াতাম।
বাবা, তোমার বাবা এসব তোমাকে করতে দিত? আহা গিন্নি, আমার বাবাকে তো তুমি চেনো। উনি কিরকম ছিলেন বলে তোমার মনে হয়? না গো, এটা মিথ্যা বলবো না। তোমার বাবার মতন ভালো মনের মানুষ এখনকার যুগে পাওয়া দুষ্কর। তবে আমাকে কারোর সঙ্গে মিশতে কোনোদিন বারণ করতেন না, তাই জন্য তো ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি ছিলাম এক প্রকার মোড়ল, আমি যা বলতাম তাই হতো। আচ্ছা, তোমরা খেজুর গাছ থেকে কোনোদিনও খেজুর রস চুরি করেছিলে? আরে হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। তুই তো উত্তর পাড়ায় আমাদের নাসির কাকার খেজুর গাছ থেকে কত রস চুরি করে খেয়েছি। আর আমাদের উত্তর পাড়ার শীতটা একটু বেশি, আমরা রাতের বেলায় খেজুর রস চুরি করব বলে গায়ে লেপ কম্বল দিয়ে বসে থাকতাম। ধরা পড়েছিলে একবারও? একবার পড়েছিলাম, বাবার কাছে মার খেয়েছিলাম, কিন্তু বাবা লুকিয়ে লুকিয়ে বলেছিল আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসিস। সত্যি, শ্বশুর মশাই ছিলেন একজন মানুষ। তবে এখন আর পিকনিক হয় না বলে খুব খারাপ লাগে। মাঝে মাঝে তুমি উদ্যোগ নিয়ে পিকনিক করতে পারো তো, নাকি? না গো গিন্নি, দু একবারই বাদ দিয়ে গ্রামের লোকেরা সেরকম আর নেই। সকলের মনে হিংসা ঢুকে গেছে। সকলকে তুমি নিয়ে আনন্দ করতে যাবে সেটি হবে না। এ ওকে দেখতে পারে না, ও তাকে পছন্দ করে না, এসব করেই চলছে, আর ভবিষ্যতেও এটা চলবে। ঠিকই বলেছ। কিছু কিছু মানুষের মনে অনেক পাপ ঢুকে গেছে। তাদের জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা কোনোটাকেই উপভোগ করতে পারে না আর কেউই। সবাই মিলে আনন্দ করে একটা ঋতুকে কাটাবো, সেই উপায় আর নেই। বাদ দাও গিন্নি। ওগো, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তা কেন গিন্নি, আমাকে হঠাৎ খুঁজে বেড়াচ্ছ কেন? বেলা তো কম হলো না, সেই সকাল বেলা না খেয়ে বেরিয়েছো, মুখে এক ফোঁটা জল দাওনি। এবার এসো, এসে দুটো খেয়ে যাও। খেয়ে যাব, কিন্তু রান্না করেছো? সকালেই তো বললে ঘরে নাকি কোনো বাজার সদাই নেই, কিন্তু এখন আবার বলছো ভাত খেয়ে যেতে। হ্যাঁ, তাই তো বলছি। তবে ঘরে অল্প কিছু চাল কোণে পড়েছিল, সেগুলোই রান্না করেছি। এবার তুমি এসে খেয়ে যাও তো দেখি। আচ্ছা চলো চলো, আমারও যে খুব খিদে পেয়েছে। এই লালু, তুই এখানে বসে বসে ঘাস খা, আমি গিয়ে কটা ভাত খেয়ে আসি। তারপর বিকেলের দিকে তোকে মাঠে চড়াতে নিয়ে যাব। জানিসই তো, তোকে আমি ওই মাঠের ঘাস ছাড়া আর কিছুই খাওয়াতে পারবো না, কারণ আমার সংসারই যে চলে না। সেখানে আমি আবার তোকে কিভাবে খাওয়াবো বলতো? ওই ঘাসই যে তোর একমাত্র সম্বল, ওই ঘাস খাইয়েই তোকে আমি বাঁচিয়ে রাখবো। হয়েছে হয়েছে, গরুর সাথে এত কথা বলতে হবে না। এবার একটু জলদি করে এসে খেয়ে যাও, হাঁড়ি পাতিলগুলো মাজতে হবে তো। আচ্ছা চলো গিন্নি, দুটো খেয়ে আসি। আরে ও গিন্নি, এ তো অল্প কয়েকটা ভাত, আর সাথে একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ ছাড়া তো আর কিছুই দেখছি না। না না, এগুলো আমার গলা দিয়ে নামবে না। আমি এই ভাত খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমি এখন খাবো না, তোমার খাওয়া শেষ হলেই আমি খাওয়া শুরু করব। এবার তুমি এই পেঁয়াজ আর মরিচ দিয়ে কোনো মতে ভাত কটা খেয়ে নাও তো। আরে এ কি, হাঁড়িতে তো একটা ভাতও নেই গিন্নি। তুমি আমাকে মিথ্যে বলছো তাই না? তুমি না খেয়ে সব ভাত আমাকে খাইয়ে দিতে চেয়েছো। না না, এই ভাত আমি আর খাবো না। তুমি না খেয়ে থাকবে আর আমি খেয়ে থাকবো, এটা তো আর হতে পারে না। আমাকে নিয়ে তুমি অত ভেবো না গো, ঘরে যে চাল ডাল বলতে কিছুই নেই। এদিকে আজ কতদিন ধরে তোমার কাজ কামও তো সব বন্ধ। এভাবে কি আর সংসার চলে বলো? ঘরের কোণে যে কটা চাল পেয়েছিলাম, সে কটা চালের ভাত রান্না করেছি। এবার তুমি খেয়ে নাও, আমাকে নিয়ে তুমি ভেবো না, আমি অন্য একটা ব্যবস্থা করে নিব। না গিন্নি না, তুমি এই ভাত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নাও, আমি বাজারে গিয়ে খেয়ে নেব। বাজারে গিয়ে খেয়ে নেবে মানে কি? তুমি বাজারেই বা কেন যাবে শুনি? তোমার পকেটে তো কোনো টাকা কড়ি নেই, তাহলে বাজারে গিয়ে করবেটা কি শুনি?
আমি বাজারে গিয়ে লালুকে বিক্রি করে দেব। এখন তো আমার জমিতে কোনো কাজ কাম নেই যে লালুকে দিয়ে লাঙল চাষ করাবো। এভাবে লালুকে না খাইয়ে আবার বসিয়েও রাখতে পারবো না। তাই আমি আজই লালুকে বাজারে নিয়ে বিক্রি করে দেব। এরপরে যে টাকাটা পাবো তাই দিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করব। তাই বলে তোমার প্রিয় গরু লালুকে বিক্রি করে দেবে? ওগো, না না, আমার মন যে একেবারেই সায় দিচ্ছে না। তোমার মন সায় না দিলেও আমার মন যে সায় দিচ্ছে। পেটে যদি দানা পানি না পড়ে তাহলে ওই গরু রেখে লাভ কি বলো? সে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই করো, এতে আমি তোমাকে বাধা দেব না। গিন্নি, আমি তাহলে বাজারে গিয়ে এখনই লালুকে বিক্রি করে আসি। আর শোনো, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, আমি আসবার সময় তোমার জন্য নিয়ে আসবো। না না, আমার জন্য কিছুই আনতে হবে না। গরু বিক্রি করে যাতে তুমি সুস্থ সবল মতো বাড়ি ফিরে আসতে পারো সেটাই কামনা করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার বাজারে গেলাম। আরে ও গোপাল, তোমার লালুকে নিয়ে হঠাৎ কোথায় যাচ্ছ? নতুন কোনো জমি নাগলের কাজ পেয়েছো নাকি? কিন্তু আমার জানা মতে তো গ্রামে কোনো কৃষি জমির কাজ নেই। আগে হ্যাঁ মোড়ল মশাই, গ্রামে কোনো কাজ নেই বলি তো লালুকে বাজারে বিক্রি করতে যাচ্ছি। অভাবের সংসারে আমরা নিজেরাই এক মুঠো ভাত পেট ভরে খেতে পারি না, সেখানে এই গরুটাকে না খাইয়ে লাভ কি বলুন? তার যে ক টাকায় বিক্রি করে দিতে পারলেই বাঁচি। হ্যাঁ তাই করো, গরিব মানুষ, ঠিকঠাক মতো নিজেরাই তো খেতে পারো না, সেখানে আবার একটা গরুকে খাওয়ানো তো আর চারটিখানি কথা না। যাও যাও, জলদি করে যাও, বেশি দেরি করে ফেললে ভালো দামে গরুটা বিক্রি করতে পারবে না। আগে হ্যাঁ ঠিক আছে মোড়ল মশাই, এবার তাহলে আমি যাই, পরে দেখা হবে। আরে এই গরুর দাম কত? দেখি তো বেশ মোটা সোটাই মনে হচ্ছে। আগে মশাই, এই গরুর দাম চাচ্ছি আমি 50,000 টাকা। কি, 50,000 টাকা? না না, এই গরুর দাম আমি 40,000 টাকা দেব। যদি 40,000 টাকায় গরু দাও তাহলে এই গরু আমি কিনবো। আচ্ছা ঠিক আছে মশাই, আপনি তাহলে 40,000 টাকাই দিন, আমি 40,000 টাকায় গরুটা বিক্রি করব। ভালো থাকিস লালু, আজ অভাবের সংসারের কারণে তোকে বিক্রি করতে বাধ্য হলাম। তুই শুধু একটা গরু ছিলিস না, তুই আমাদের পরিবারের একটা সন্তানের মতো ছিলিস। আরে এ কেমন বাজার রে বাবা, বাজারে একটা খাবারের হোটেলও নেই দেখছি। সেই কতক্ষণ ধরে খাবারের হোটেল খুঁজেই চলেছি, কিন্তু আশেপাশে তো কোনো খাবারের হোটেলই দেখতে পাচ্ছি না। না বাবা, গরুর হাটের হোটেলে বুঝি আমার আর খাওয়া হবে না। গরুর হাটে খাবারের হোটেল খুঁজতে খুঁজতে আমি কখন যে অসুস্থ হয়ে যাই কে জানে। এর যে আমি বরং বাজার সদাই নিয়ে বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে গিন্নির হাতে রান্না খাবো। আজকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে যাব, এরপরে পেট ভরে খাবো। আরে ওগো, তোমার আবার কি হলো? কি এত চিন্তা করছো খেতে বসে? খাওয়ার সময় জানো না চিন্তা করতে নেই? আরে গিন্নি আর বলো না, গরুটা তো বিক্রি করে দিলাম, এখন এই টাকাগুলো কি করব সেটাই তো বুঝতে পারছি না।
ইয়া করবে, এই টাকাগুলো দিয়ে তুমি একটা ব্যবসা দিবে, দেখবে একবার তুমি এই ব্যবসায় সফল হয়ে গেলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। কিন্তু গিন্নি, কিসের ব্যবসা করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। কেন গো, তুমি না বললে আজ গরুর হাটে নাকি তুমি খাবারের একটা হোটেল কোথাও খুঁজে পাওনি? হ্যাঁ, তা তোমাকে এসেই বলেছি। তাহলে আজ থেকে তুমি ওই গরুর হাটে একটা খাবারের হোটেল খুলে ফেলো, দেখবে অনেক মানুষ গরু কিনতে এসে তোমার হোটেলে পেট ভরে খেয়ে যাবে। আরে বাহ গিন্নি, তুমি তো খুব ভালো একটা ব্যবসার কথা বললে। আমি কাল থেকেই গরুর হাটে একটা ভাতের হোটেল খুলে ফেলবো। তবে একটা কথা গিন্নি, তুমি কিন্তু আমাকে রান্নাটা ভালো মতো শিখিয়ে দেবে। হ্যাঁ, ও সব নিয়ে তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু হোটেলটা খুলে ফেলো, বাকি যা যা কাজ করা লাগে সব আমি তোমাকে শিখিয়ে দেব। আরে আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, গরম গরম টাটকা ভাত খেয়ে যান, মাছ মাংস ভর্তা ডিম সবই আছে, আসুন আসুন। এই তোরা কে কোথায় আছিস? কাস্টমাররা যে যা খেতে চায় তাকে তাই খেতে দে। আগে ঠিক আছে মালিক। এই ভাত আছে ভাত আছে ভাত আছে, খেয়ে যান, গরম গরম ভাত আছে, আসুন আসুন, গরম গরম ভাত খেয়ে যান। আরে বাহ, গরুর হাটে ভাতের হোটেলে প্রথম দিন দেখছি অনেক মানুষেরা খেতে আসছে। এভাবে চলতে থাকলে তো আমরা খুব দ্রুত ব্যবসায় লাভ করতে পারবো। তা আর বলতে হয় গিন্নি, এসবই তোমার বুদ্ধি বলে কথা। দেখো গিন্নি দেখো, তোমার কথা মতো গরুর হাটে ভাতের হোটেল খোলার প্রথম দিনই কত লোকেরা খেতে এসছে। ই, তোমাকে বলেছিলাম না, এই গরুর হাটে যেহেতু কোনো ভাতের হোটেল নেই, সেহেতু তুমি যদি একটা হোটেল দাও তাহলে অনেক চলবে। এখন দেখো আমার কথা একেবারে সত্যি হলো। তা আর বলতে হয় নাকি গিন্নি, এখন থেকে দেখবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। আমরা এভাবে ভাতের হোটেল থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো বলো। আর তুমি চাইলে আরো কয়েকটা গরুও কিনতে পারবে। সেটা আবার বলতে হয় নাকি? আহ? এবার তুমিও একটু আমার হোটেলে খেয়ে যাও, এই গরুর হাটে। আমার হোটেল ছাড়া কিন্তু আর কোনো হোটেল পাবে না। যদি এখন না খাও তাহলে কিন্তু পরেও না খেয়ে থাকতে হবে। এই কথা শুনে গোপালের বউ হেঁটে হেঁটে গোপালের দোকানে গিয়ে বসলো। গোপালের কর্মচারী এসে গোপালের বউকে খাবার খেতে দিল। এদিকে গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো লোককে হোটেলে খাবারের জন্য ডাকতে লাগলো। তার ডাক শুনে কয়েকজন গরু ছাগল নিয়ে চলে যাবে, আবার কয়েকজন গরু ছাগল রেখে খাবার খেতে তার হোটেলে আসবে। মধু, এদিকে আয়, কথা আছে তোর সাথে। বলো দাদা, কি কথা আছে? কিছু হয়েছে নাকি আবার, নাকি ভাই আবার কিছু বলেছে? না না, ভাই কিছু বলেনি। মাছ তোলা নিয়ে একটু কথা ছিল তোর সাথে, ওই জন্যই ডাকলাম। আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম। বলো দাদা, কি হয়েছে? তুমি তো গেছিলে মাছ দেখতে, কেমন কি দেখলে? হ্যাঁ, মাছ তো দেখে এলাম। বর্ষাকাল বুঝতেই তো পাচ্ছিস, মাছ এবার উঠেছে। ইলিশগুলো আসছে এবার কালকে। তাহলে যাবি নাকি ভোরবেলা একবার? গেলে তো কোনো সমস্যা নেই, গেলেই হয়। যদি মাছ পেয়ে যাই তাহলে বাজারে বিক্রিও করা যাবে। তাহলে কাল কি যাবো? ভোরবেলা উঠে পড়িস তাড়াতাড়ি। আচ্ছা দাদা। আচ্ছা, যদুর কি খবর বলতো? কাকার মুখে শুনলাম ওর নাকি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। আর কি বলবো দাদা, সস্তায় পাবে বলে খারাপ মাছগুলোকে কিনে এনে বাজারে বিক্রি করে। লোকে বুঝবে না নাকি এরকম বোকামো কেউ করে? আচ্ছা দাদা, শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে গেলাম, কেমন? ঠিক আছে, কালকে তাড়াতাড়ি তৈরি হয়ে যাস, আমি একটু মাঠের দিকে যাব। কি করছো গো লীলা? বাইরে তোমাকে দেখতে পেলাম না তো। এই তো ঘর পরিষ্কার করছিলাম, সারাদিনই তো খুব একটা সময় হয় না, ওই জন্য এখনই করছি।
বুঝলাম। আমি তো অনেকক্ষণই এসেছি, এসে থেকে তোমাকে দেখতে পাইনি। কেন, কিছু দরকার ছিল নাকি? ডাকতে পারতে তো, আমি তো ঘরেই ছিলাম। না না, কোনো দরকার ছিল না, ওই জন্যই তো ডাকিনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘরে বিশ্রাম করছো। আর বিশ্রাম? আমি বিশ্রাম নিলে কি আর ঘরটা কেউ গুছোবে? আবার কথা শোনাচ্ছ? আমি কি তোমার কোনো কাজ করে দিই না নাকি? তা আবার আমি কখন বললাম? এইসব কাজ কি আর তোমার দ্বারা হবে? এগুলো তো আমাকেই করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি, ছোট বউয়ের সাথে তোমার কথা হয়? না, তেমন কথা হয় না। কেন? ছোটটা তো আলাদা হয়ে যাওয়ার পর থেকে আর সেরকম কথাই বলে না। যাই হোক, ভাই তো। পাশের বাড়ির বৌদির মুখ থেকে শুনছিলাম ব্যবসা নাকি খুব একটা ভালো যাচ্ছে না। আমি ওটাই শুনেছি, ওই জন্যই তোমার থেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু শুনেছো নাকি। না না, কিছুই শুনিনি। আমার সাথে আর কথা বলে কই? রাস্তায় দেখা হলেও তো তারা কথা বলে না। আচ্ছা বাদ দাও এসব কথা, শান্তিতে থাকবে বলি তো আলাদা হয়েছিল, ভালো থাকলেই ভালো। মেজোর সাথে কথা বলছিলে তো? কালকে ভোরবেলা নদীতে যাব, ইলিশ আসছে। তার মানে কালকে তো ভোরবেলা তোমাকে খাবার করে দিতে হবে। নিশ্চয়ই ইলিশ পেলে তা নিয়ে আবার বাজারে যাবে। হ্যাঁ, তা তো যেতে হবেই। আচ্ছা, আমি একটু বাইরের দিকে গেলাম, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। চন্দনা, আরে ও চন্দনা, এদিকে এসো দেখি, কথা আছে তোমার সাথে। আসছি, দাঁড়াও, চাটা করে নিয়ে আসছি, একটুখানি বসো। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও, অনেকদিন তোমার সাথে দুটো কথা বলা হয়নি, আজকে ফাঁকা আছি, এসো। বলো, কি বলছো? হঠাৎ জরুরি তলব যে? এমনি কথা বলবার জন্য আর কি। এখন তো যা অবস্থা, ঠিক মতো কথা বলা হয় না তোমার সাথে। বলো, কি বলবে? তোমার মাছ ধরা কেমন হচ্ছে? ভালো নয় গো, চলে যাবার মতো। দাদার বেচা কেনা বাজার ভালোই চলছে, কি করে হচ্ছে আমি জানি না। তা দাদাদের যখন ভালো হচ্ছে, তাহলে তুমিও তো একই ব্যবসা করো, তোমার কেন হচ্ছে না? দাদারা তো নদীর ওপারে মাছ ধরে, আর আমি এই পারে। তুমিও তাহলে কাল থেকে নদীর ওই পারে মাছ ধরবে, তাহলে একই মাছ উঠবে। ঠিক বলেছো বউ, তাই করতে হবে। হ্যাঁ, তাই করো। আমি সকাল সকাল নদীতে যাব, উঠে পড়ো। ঠিক আছে, যেও। আজকাল ব্যবসাটা একদম ভালো যাচ্ছে না, কি করা যায় বলো তো? কি আর করবি, ব্যবসাটা ঠিক কর, অন্য কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। দাদার ব্যবসায় কত উন্নতি, আর আমার কোনো উন্নতি হচ্ছে না। তোর দাদা অনেক খাটে রে, রামদা যা খাটে তুই অত খাটতে পারবি না। কেন পারবো না? দাদা এমন কি খাটে যে আমি পারবো না? সকাল থেকে দাদাকে একবার দেখবি, যেটা করে সেটা খুব ভালোবেসে করে, আর সেরকম খরিদ্দার পেলে ভালো ব্যবহার করে। কালকে আমি দাদা যেখান থেকে মাছ তুলবে সেখান থেকেই মাছ তুলবো, তারপর দেখবো বিক্রয় কেমন করে দাদার বেশি হয়। তাই তো, ওই জন্যই বলি যা করবি ভেবে চিন্তা কর। আড্ডা দেওয়া যাবে, হ্যাঁ, কতদিন আড্ডা দেওয়া হয়নি। তা যা বলেছিস, কাজের জন্য অনেকদিন ঠিক করে কথা হয়নি। তোর কাজ কেমন চলছে বল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে, লাভ এখন ভালোই হচ্ছে। তা তোর ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে রে। আচ্ছা, যদুর খবর কি? ও তো শুনলাম আলাদা বাড়ি করেছে। হ্যাঁ, হ্যাঁ রে, বইয়ের কথায় আলাদা হলো, কি হতো যদি একসাথে থাকতো। আর ব্যবসা কেমন চলছে? আর কি বলবো, এত বাজে ব্যবহার করে খরিদ্দারদের সাথে বলার বাইরে। সে কি রে, এমন হয়ে গেছে? এমন তো ছিল না ছেলেটা, তোদের তো আদরের ভাই ছিল। ওই জন্যই তো চিন্তা, আমি তো ফেলে দিতে পারি না বল, চিন্তা হয় প্রচুর ভাইটাকে নিয়ে। মেজো ভাই তো তোর সাথেই থাকে, তার দুজনে একই ব্যবসা সামলাস নাকি? হ্যাঁ রে, আমাদের একটাই ব্যবসা, অনেকটাই সামলায় ও। বুঝলাম, তাহলে তো ভালো। হ্যাঁ, তোর মাথায় একা অতটা চাপ পড়ে না। না, অতটা চাপ পড়ে না, যা যা কাজ থাকে দুজন মিলে হয়ে যায়। আচ্ছা রে, আজকে উঠি, অনেকক্ষণ এসেছি, এবার বাড়ির দিকে এগুতে হবে তো। ঠিক আছে, সাবধানে যাস। মধু, কি করছিস? ঘুমিয়ে পড়েছিস নাকি? না না দাদা, বলো, ঘুমাইনি, তোমার জন্য বসে আছি, একসাথে খাবো বলে। খাবার তো বাড়াই আছে, চল খেতে বসি, খেতে বসে বাকি কথা বলবো, না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, চলো চলো।
তা দাদা কোথায় গিয়েছিলে? আজকে অনেকটা রাত হলো বাড়ি ফিরতে। লক্ষণের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল রে। আমি তো চিন্তা করছিলাম কোথাও কিছু হলো নাকি। কালকে ভোরবেলায় বেরুনো তো, একেবারে মাছ নিয়ে বাজারে যাব। হ্যাঁ, কালকে রবিবার আছে, ভালো বিক্রি হবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাড়াতাড়ি চলে গেলে ভালো বিক্রি হয়ে যাবে। আচ্ছা দাদা, আমি উঠছি, ঘুমাতে হবে, না হলে শরীরটা টান মারবে কালকে। আচ্ছা আচ্ছা ঘুমো, আমি সকালে ডেকে দেব। ঠিক আছে দাদা, ডেকে দিও, আমি উঠে পড়ব। কিরে চল, এবার বেরোতে হবে তো, না হলে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ দাদা চলো, আমি তৈরি। হ্যাঁ চল না বাইরে, তারপর সবই তো নিতে হবে। দাদা আজকে ভালো ইলিশ উঠছে দেখো। ছোট বড় সব ধরনের ইলিশ আছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তাড়াতাড়ি ধরো, বাজারে নিয়ে যেতে হবে। এত ভালো মাছ পাবো ভাবতেই পারিনি। কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে আজকে। মেজ বৌমারি দেখেছিলিস? বাদ দে সব কথা, মাছ ধর মন দিয়ে। হ্যাঁ গো দাদা, ধরছি মন দিয়েই। বেশি ছোট হলে ধরবো না কিন্তু। না, ওগুলো ধরতে হবে না, বেশি ছোট হলে কেউ কিনবে না ইলিশ মাছ। দাদা একটা বড় দেখে আলাদা করে রাখবে, বাড়ি নিয়ে যাব, আজকে ইলিশ রান্না হবে। আর বর্ষার দিনে ইলিশ মাছ, কথাটা তো মন্দ বলিসনি তুই মধু। দাদা হয়ে গেছে, চলো মাছগুলো নিয়ে এবার বাজারের দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চল চল। চন্দনা, আরে ও চন্দনা, তুমি কোথায়? আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। এই তো আমার হয়ে এসেছে, দাঁড়াও একটুখানি। আরে তুমি তো বললে ভোরবেলা যাবে, এ তো বেলা হয়ে গেল, মাছ আর পাবে তো? যা পাবো পাবো সেটাই বিক্রি করব, এখন বেশি কথা না বলে জিনিসপত্রগুলো দাও। সব জিনিসপত্র এখানেই গোছানো আছে, নিয়ে নাও, সব দেখে নিও কিন্তু। সে আমি দেখে নিচ্ছি, তোমাকে অত ভাবতে হবে না, তুমি তোমার কাজ করতে যাও। আমি আমার কাজ এমনিই করব, তোমার তো ভোরবেলা ওঠার কথা ছিল, তা তুমি যে এখন উঠবে তা কি করে জানবো বলো? ঠিক আছে, আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদারা মনে হয় এতক্ষণে চলে গেছে মাছ ধরতে। আরে দাদাদের তো আমি ভোরবেলাতেই দেখেছি যেতে, তারপর থেকেই তো আমি তোমাকে ডাকছি। ডাকলে আমি কি উঠি না? তুমি ঠিক করে ডাকলে ঠিক উঠে পড়তাম। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। দাদার সাথে কি মেজদাকেও যেতে দেখেছো, নাকি একা গেছে? না, মেজদা ছিল, দুজনে একসাথেই গেছে। দাদা যেমন ভাবে ব্যবসাটা করবে, আমিও এবার তেমন ভাবেই ব্যবসাটা করব। যা ভালো বোঝো করো, শুধু ব্যবসাটার একটু উন্নতি করো। মধু, মাছগুলো এখানে ঢেলে রাখ, সাজিয়ে ফেল, আমি বড়গুলো সাজাচ্ছি, তুই ছোটগুলো সাজা। একটা বড় মাছ আলাদা করে রেখো কিন্তু দাদা, মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ রে বাবা হ্যাঁ, তুই আজকে জমিয়ে ইলিশ খাবি, তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি ছোট মাছগুলো সাজিয়ে ফেলি, খরিদ্দার আসতে আরম্ভ করে ফেলেছে। আচ্ছা আজকে যদু কোথায় গেল বলতো? এখনো কই মাছ নিয়ে আসেনি, শরীর টরির খারাপ করলো নাকি? না না, হয়তো দেখো গিয়ে ঘুমিয়ে পড়েছে, ওর তো আবার বেলা করে ওঠা স্বভাব। তা যা বলেছিস, ছোটবেলা থেকেই বেলা করে ওঠে। খুব মনে পড়ে না দাদা, যদুটা কেন যে হঠাৎ এমন হয়ে গেল জানি না। আর কি হবে, নতুন বিয়ে হয়েছে, ঘরে বউ এসেছে, তার কথা তো শুনতে হবে। বিয়ে কি আমার হয়নি? তাহলে কি আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি? হ্যাঁ, ও হয়তো চেয়েছিল একা থাকতে, ছোট বৌমা হয়তো এতজনের সংসার খাটতে পারতো না। সবাই তো আর একসাথে মানিয়ে নিতে পারে না, তাই হয়তো এরকম। আচ্ছা মধু, আমি ভাবছিলাম কটা দিন গেলে বাড়িতে একটু কিছু ব্যবস্থা করব। হ্যাঁ দাদা, এখন তো ব্যবসা ভালোই চলছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে কথা বলতে বলতে প্রায় সব মাছই তো বিক্রি হয়ে গেল রে। আমারও ছোটগুলো বিক্রি হয়ে গেছে। ওই তো দাদা যদু আসছে। এত বেলায় মাছ আনলে ব্যবসা দাঁড়াবে কি করে? আর কি হবে, এনেছে, দেখা যাক কতগুলো কি বিক্রি করতে পারে। আচ্ছা গুছো, আমি একটুখানি যদুর সাথে কথা বলে আসি।
ঠিক আছে যাও, আমি গুছিয়ে ফেলছি, তুমি এলেই বাড়ির দিকে রওনা দেব। কিরে ভাই, কেমন আছিস? আজকাল তো আর দেখা হলেও কথা বলিস না। তোমাদের এখন বড় বড় ব্যাপার, কি কথা বলবো বলো তো তোমাদের সাথে? এমন করে বলিস না, তুই তো নিজের ইচ্ছাতেই আলাদা হয়েছিস। হ্যাঁ, সে তো আলাদা হয়েছি। তোর ব্যবসা কেমন চলছে বল? আজকে এত দেরি করে বাজারে মাছ আনলি যে? ব্যবসা মোটামুটি চলছে, তোমার মতো অত ভালো চলেনি। ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি, তাই দেরি করেই মাছ আনতে হয়েছে। তুই নাকি খরিদ্দারের সাথে খুব উচ্চ গলায় কথা বলিস। তোমাকে কে বলল আমার খরিদ্দার আমি যেমন খুশি ব্যবহার করব? তোমার তাতে কি? আমাকে পাড়ার লোকেরাই বলেছে তোর ব্যবহারে আমার হয়তো কিছু আসে যায় না, কিন্তু তোর ব্যবসারই ক্ষতি হচ্ছে। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো নাকি? না, তোকে আমি জ্ঞান দিতে আসিনি, শুধু কয়েকটা ভালো উপদেশ দিতে এসেছি। তোমার তো সব মাছ বিক্রি হয়ে গেছে, এবার বুঝি বাড়ি চলে যাবে? হ্যাঁ, বাড়ি চলে যাব, আর কি করব থেকে। আমার এখনো তো একটা মাছও বিক্রি হলো না। লোকের সাথে ভালো ব্যবহার কর, মাছও ঠিকঠাক করে আন, দেখবি তোরও ব্যবসার উন্নতি হবে। দেখি কি করা যায়, আজকে মনে হয় বিক্রি সেরকম হবে না। কি হয় দেখ। বাজারে তো লোকজন কমে আসছে, আর বিক্রি তেমন হবে না। ঠিক আছে, একটু কথা বলে মনে রাখিস, দেখবি তো ভালোই হবে। ঠিক আছে দাদা, মনে রাখবো। আমি এলাম আজকে, পরে দেখা হলে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। মিতা, আমরা চলে এসেছি, কোথায় তুমি? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? তাড়াতাড়ি হয়ে গেছে গো, ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। এর মধ্যেই সব মাছ বিক্রি হয়ে গেছে? বাবা, আজকে তার মানে অনেক লাভ হয়েছে। হ্যাঁ, অনেকই লাভ হয়েছে। বাইরে একটা মাছ রেখে এসেছি বৌদির কাছে, রান্না করো তো ভালো করে। বৌদির শরীরটা ভালো নয়, বৌদিকে কেন দিতে গেছো? আমাকেই না হয় এনে দিতে। তুমি গিয়ে যা করবার করো, আমি এ ব্যাপারে কিছু জানি না। আজকে ছোটর সাথে দেখা হয়েছিল জানো? কেন, কিছু বলছিল নাকি? আজকে তো দেখলাম যদুও বাজারে অনেকটা দেরি করে গেছে। আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে গেল, আমিও আর কিছু বলিনি। তা বেশ ভালো করেছো। আজকে বর্দাও যদুর সাথে কথা বলতে গেছিল। তা কেন হঠাৎ কথা বলতে গেলে? যেচে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল? ভাইয়ের ব্যবসার কথা জানবে বলে গেছিল। ছোট ভাই হয়তো, তাই যতই দোষ করুক আমরা তো তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না। সে যদি তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে তোমাদেরকেও তা পারতে হবে। যেখানে অপমানিত হতে হবে সেখানে ছুটে গিয়ে কি হবে? কিছুই হবে না, কিন্তু দাদা তো আমাদের ছোটবেলা থেকে আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি, তাই দাদার একটু কষ্ট হয় আমরা কেউ খারাপ থাকলে আর কি। বুঝেছি, বর্ষার দিনে আমাদের 3 বউয়ের সংসার যাতে ঠিক মতন চলে, তাই দাদার এই চিন্তা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি এবার রান্না করতে যাও, ভালো করে রান্না করো, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেব। আচ্ছা, তুমি এখন তাহলে স্নান করতে যাও, গা থেকে তোমার মাছের গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আমি গেলাম, তুমি রান্না করতে যাও। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না, কি করে যে ব্যবসা ঠিক হবে। কিরে যদু, কোথায় যাচ্ছিস? এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর কাকা বাবু, কি বলবো বুঝতে পারছি না। কি হয়েছে বল না। দাদার ব্যবসা এত ভালো চলছে আর আমার ব্যবসাটা দিন দিন কমে যাচ্ছে। কেন, তুই কেন দাদার সাথে আলাদা হতে গেছিলিস? তো দাদা খুব ভালো মনে কাজ করে। বইয়ের কথাতে তো দাদার থেকে আলাদা হতে গেছিলাম, যে নিজের ব্যবসা করলে লাভ অনেকটা বেশি হবে। এটাই তো ভুল ভেবেছিলিস। একটা কথা জানিস না, একতাই বল। তার মানে আমি যদি একসাথে থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না, তাই তো? না রে, হতো না। তোর মেজো দাদাকে দেখেছিস তোর দাদার থেকে আলাদা হতে? না না, মেজো দাদা তো দাদার সাথে ব্যবসা করে, বৌদিদের সংসারও এক। তোর দাদা জানে একা কোনো কাজ সম্ভব নয়, ঠিক মতো চলবে না, তাই আলাদা হয়নি। বুঝতে পারছি কাকা, ভুল হয়ে গেছে, বইয়ের কথা না শুনলে ভালো হতো। কি আর হবে, ভুল করে ফেলেছো, সেই ভুলের মাসুল তো দিতেই হবে। তাহলে কাকাবাবু এখন কি উপায় আছে? তুই তোর দাদা কিভাবে ব্যবসা করছে সেদিকে লক্ষ্য দে, দাদার পদ্ধতিগুলোকে অবলম্বন কর। করলে সব ঠিক হয়ে যাবে? সবই তো ঠিক হবে না, কিন্তু তোর ব্যবসার উন্নতি হবে। ঠিক আছে কাকাবাবু, ধন্যবাদ, আজকে আমি আসি কেমন? ঠিক আছে, সাবধানে ফিরিস। দাদা বাড়িতে আছো নাকি?
তুই কি ব্যাপার রে, হঠাৎ আজকে এ বাড়িতে এলি যে? কি ব্যাপার ভাই, আয় আয় ভেতরে আয়, কিছু সমস্যা হয়েছে নাকি? দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সব ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাই। সে তো ভালো কথা, আয় না ভেতরে বসে কথা বলবি, আয়। দাদা, তুমি আমাকে ক্ষমা করবে তো? আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই তো আমাদের ছোট ভাই, তুই কোনো ভুল করলে সেটা তো ক্ষমা করতেই হবে। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, সেটাই অনেক। তাহলে দাদা, আজকে একটু খাওয়া দাওয়া হবে নাকি? তোর বৌদিকে রাত্রে মাংস করতে বলেছি, খেয়ে যাবি। কতদিন বৌদির হাতে রান্না খাইনি। সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয় রে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। বাবা, ঘরে জল ছাড়া আর কোনো কিছু নেই। চলো আমরা দুজনে জল খেয়ে ঘুমিয়ে পড়ি, সকাল হলে কোনো না কোনো একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। এরপর বাবা ছেলে মিলে শুয়ে পড়ে। এদিকে হঠাৎ রাজু টোনা ঘুমের মাঝে স্ট্রোক করে আর সাথে সাথেই মারা যায়। এরপর সকাল হয়ে আসে। টোনা ঘুম থেকে জেগে যায়। বাবা, সকাল হয়ে গিয়েছে, আর কত ঘুমাবে বলো তো? ওঠো এবার, দেখো কত মিষ্টি রোদ উঠেছে। বাবা, ও বাবা, এ কি, তোমার শরীর এত ঠান্ডা কেন? বাবা, ও বাবা, কথা বলো বাবা। বাবা তো নিঃশ্বাসও নিচ্ছে না, তার মানে আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা! বাবার মৃত্যুতে টোনা চিৎকার করে কান্না করে। এদিকে টোনার চিৎকারে জঙ্গলের সব পাখিরা সেখানে ছুটে আসে। রাজুর মৃত্যুতে সবাই শোক প্রকাশ করে। এরপর সবাই মিলে রাজুর লাশটা নিয়ে শ্মশানে চলে যায়, তার শেষ কার্যটুকু সম্পাদন করে। এরপর সবাই নিজেদের বাড়ি চলে যায়। টোনা একা একটা বাড়িতে থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। টোনাও বড় হয়ে যায়। জঙ্গলের রাস্তা অনেক ভাঙাচোরা, তাই এখানে একটু সাবধানে চলাফেরা করতে হয়। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক উপকার করলেন। কিন্তু আপনাকে এত দুঃখী দুঃখী কেন লাগছে? কি হয়েছে আপনার? এরপর টোনা তার জীবনের সব কষ্টের কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনির ভীষণ মায়া হয়। আপনার আজ থেকে আর কোনো কষ্ট থাকবে না। আপনি আমার সাথে চলুন, আমার অনেক বড় কোম্পানি আছে, সেখানে আপনি ম্যানেজার হয়ে কাজ করবেন। টাকার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, সেই টাকা আমি আর রোজগার করতে চাই না। আপনি আপনার বাবার আত্মার শান্তি কামনার জন্য টাকা ইনকাম করবেন, আর আপনার যে আপনজনেরা আপনাকে দূরে ঠেলে দিয়েছিল তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্যই আপনি টাকা ইনকাম করবেন। টুনি টোনাকে অনেক বোঝায়। অবশেষে টোনা বোঝে আর টুনির কোম্পানিতে চাকরি করতে থাকে। এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আর টোনাও অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর একদিন, টোনা, তোমার জীবনে তো কেউ নেই, তাই আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই। আপনি তো আমার মালিক, আপনাকে আমি বিয়ে করব। আমি তোমার কোনো মালিক নই, তুমি আমাকে আজই বিয়ে করবে, আর আজ থেকে আমি তোমার স্ত্রী, বুঝেছো? টুনির কথায় টোনা আর না করতে পারে না। এরপর টোনা টুনিকে বিয়ে করে নেয় আর তাদের বিবাহিত জীবন অনেক সুখে কাটতে থাকে। এ কি পিসি, তুমি হঠাৎ আমার বাড়িতে? ও মা, তুই এত বড় বাড়ি করেছিস? আমি তো ভেবেছিলাম ছোট একটা বাড়ি করেছিস, কিন্তু
এত বড় বাড়ি যে করেছিস তা আগে ভাবিনি। ভাবনি যখন, এখন সচক্ষে দেখে নাও আর বলো কেন এসেছো। তোর বোন, মানে আমার মেয়েটার বিয়ে, তুই কিন্তু অবশ্যই আসবি বাবা। আর শোন, তোর বোনের হীরের গহনাটা কিন্তু তুই দিবি। পিসিমা, লোকে ঠিকই বলে এই জগতে দুধের মাছের কোনো অভাব নেই। এই যেমন ধরুন আপনি। তুমি কি আমাকে অপমান করছো বৌমা? হ্যাঁ পিসিমা, আমি আপনাকে অপমানই করছি। যখন টোনা টাকা ছিল না তখন তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর আপনি তার খোঁজ নিতে এসেছেন। বেরিয়ে যান বলছি এক্ষুনি আমাদের বাড়ি থেকে। দেখো বৌমা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো না। আপনি এখন যাবেন নাকি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? মিনু আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে টোনা আর টুনি নিজেদের মতো করে জীবন কাটাতে থাকে।